ইন্টিগ্রেটর, একটা ইন্টিগ্রেটর কিভাবে অপ অ্যাম্পের সাহায্যে আমরা ইন্টিগ্রেটর তৈরি করতে পারি। ইন্টিগ্রেটর কি, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি হবে, ইন্টিগ্রেশন অফ দ্য ইনপুট ভোল্টেজ যদি হয় তাকে আমরা বলবো ইন্টিগ্রেটর বলবো আমরা। অর্থাৎ আউটপুট ভোল্টেজটা কি হবে, ইন্টিগ্রেশন অফ দ্য ইনপুট ভোল্টেজ হবে। এবং এটাকে তৈরি করতে গেলে একটা ইনভার্টিং অপ অ্যাম্পের সাহায্যে আমরা তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করব, সার্কিটটা ভালো করে দেখো। এইটা একটা ইন্টিগ্রেটরের সার্কিট, এটা আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে R1, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা গ্রাউন্ড করা হয়, এবং এটা একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারের সাহায্যে মানে ফিডব্যাকটা হচ্ছে এটা ক্যাপাসিটারের, ফিডব্যাক রেজিস্টারের পরিবর্তে ক্যাপাসিটর লাগানো হয়, আর কিছু না। তাহলে এখানটায় কি হয়েছে, একটা ফিডব্যাক রেজিস্টারের পরিবর্তে RF এর পরিবর্তে কি লাগানো হয়েছে, একটা সি মানে একটা ক্যাপাসিটর লাগানো হয়েছে, আর কিছু নয়, আর কিছু পরিবর্তন হয়নি। এটাই একটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করে। তাহলে বলো এই জায়গাটার ভোল্টেজটা কত হবে, এই জায়গাটার এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, আমার স্ক্রিনটা ভালো করে দেখো, এই জায়গাটার ভোল্টেজটা কত হবে। আরে এই জিরো। জায়গার ভোল্টেজ এটা জিরো হবে, কারণ নিচেটা যেহেতু জিরো আছে, এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট। ওকে, তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট যদি হয় তাহলে বলো আচ্ছা ইন্টিগ্রেশনটা কিভাবে হচ্ছে ভালো করে দেখো, সার্কিটটা ভালো করে দেখো তোমরা। তাহলে কারেন্ট এর মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে কারেন্ট যদি I1 হয়, আই হয়, ধরো I1 নয়, এটা যদি I হয়, এর মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে ধরো I, এর মধ্য দিয়ে কারেন্ট যদি তোমার I হয়, আইটা হচ্ছে আর এর মধ্য দিয়ে মানে কারেন্টটা যদি I হয়, তাহলে আমরা আমরা কি বলতে পারি বলতো, I সমান কত, I সমান হচ্ছে V1 মাইনাস 0/R। ওকে, V1 মাইনাস 0/R, এটা সমান কত হবে, আর কে এসছে আবার। আচ্ছা, তাহলে এর মধ্য দিয়ে এটা একটাই মানে যেহেতু এটা ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট, তাহলে গ্রাউন্ডে যাচ্ছে না কোনো কারেন্ট, তাহলে কারেন্টটা তাহলে এই কারেন্টটা তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে আসবে। এবার ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি করব বলতো, আই সমান কত হবে, আই সমান আমরা বলতে পারি আই সমান হচ্ছে ডিকিউডিটি, ডিকিউডিটি মানে হচ্ছে ডিডিটি অফ সি ইন্টু, হ্যাঁ এটা হচ্ছে কত বলতো, জিরো মানে সি ইন্টু V0 মাইনাস, এটা কি করে হচ্ছে দেখো। তাহলে এটা আমরা বলবো V1 মাইনাস 0, ঠিক আছে, ডিটি অফ মাইনাস সি ইন্টু V0, মানে ভোল্টেজ মানে হচ্ছে 0 মাইনাস এইটা আর কি, সমান এটা কত হচ্ছে মাইনাস সি ইন্টু dV0/dt, দ্যাট মিনস অতএব তাহলে dV0/dt, dV0/dt সমান কত হবে, এটা হবে মাইনাস 1/CR ইন্টু V1, দ্যাট মিনস V0 সমান কত হবে মাইনাস 1/CR ইন্টিগ্রেশন V1 ইন্টু ডিটি। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, আউটপুট ভোল্টেজটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ দ্য ইনপুট ভোল্টেজ। এইভাবে আমরা এই সার্কিটের সাহায্যে আমরা কি করতে পারি, একটা অপ অ্যাম্পকে একটা ইন্টিগ্রেটর হিসেবে ব্যবহার করতে পারি। দেখো কারোর কোনো কোশ্চেন আছে নাকি, দেখো বল। বলো কারোর কোনো কোশ্চেন আছে নাকি, বলো। এবং এইটাকে বলা হচ্ছে র্যাম্প সার্কিট বলা হয়।
এটাকে বলা হয় র্যাম্প সার্কিট বলা হয়। কেন বলা হয় র্যাম্প সার্কিট? দেখি আরেকবার দেখাচ্ছি 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 দেখ। ঠিক আছে। এটাকে বলা হচ্ছে র্যাম্প সার্কিট। কেন বলা হচ্ছে বলো তো? এটাকে র্যাম্প সার্কিট কেন বলা হয় বলো, কে বলবে বলো? র্যাম্প সার্কিট বলা হয় কেন এটাকে? যদি if a fixed voltage, if a fixed voltage is applied to an integrator circuit, মানে ইন্টিগ্রেটর সার্কিটে যদি আমরা একটা মানে টাইম ভেরিয়েশন মানে ভোল্টেজ না ব্যবহার করে যদি একটা ফিক্সড ভোল্টেজ ব্যবহার করি, তাহলে কি হবে? ইন্টিগ্রেটর সার্কিট, ঠিক আছে? দ্য প্রিভিয়াস ইকুয়েশন shows that, দেখাই যে মানে আউটপুট ভোল্টেজ ভালো করে এটা দেখো, কারণ আজকে অনেক অঙ্ক করাবো আমি। আউটপুট ভোল্টেজ গ্রোথ ওভার এ পিরিয়ড অফ টাইম। over a period of time providing a ramp voltage, a ramp voltage। আমি বলছি সবকিছু। আগের ইকুয়েশনটা মানে কি বলতো? আগের ইকুয়েশনটা মানে হচ্ছে এই যে আগের যে ইকুয়েশনটা, তাহলে যদি V1টা যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে এটা ফিক্সড ভোল্টেজ হয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে V1 × T/CR হবে। এই তো এটাই তো। আর ইন্টিগ্রেশনটা মানে V1টা বাইরে চলে আসবে, এটাই হচ্ছে বলছে। আচ্ছা দেখো, র্যাম্প ভোল্টেজ মানে আউটপুট ভোল্টেজ র্যাম্প। র্যাম্প কেন বলা হচ্ছে আমি সেটা আসছি। র্যাম্প ফর এ ফিক্সড ইনপুট ভোল্টেজ ইজ অপোজিট in polarity to the input voltage, and is multiplied by a factor RC, 1/RC। আচ্ছা বলো তো RC ডাইমেনশনটা কত বলো তো? R × C এর ডাইমেনশনটা কত হবে বলো? R × C এর ডাইমেনশনটা কত হবে? আরে R × C এর ডাইমেনশনটা কত হবে? রেজিস্ট্যান্স × ক্যাপাসিট্যান্স এর ডাইমেনশনটা কত হবে বলো? আরে R × C হবে। হ্যাঁ হ্যাঁ T হবে, টাইম হবে। আরে টাইম কনস্ট্যান্ট। দেখো না তোমরা, আমি ধরলাম লেট, ধরলাম V1 সমান ধরো 1 ভোল্ট। V1 হচ্ছে ফিক্সড, এটা ধরো 1 ভোল্ট।
তাহলে আমরা অ্যাপ্লাইড মানে ইন্টিগ্রেটর সার্কিট, তাহলে স্কেল ফ্যাক্টরটা কত হবে? ধরো আর এর মানটা ধরলাম আমি, আর এর মানটা হচ্ছে ধরলাম আমি 1 মেগা ওহম, আর সির মানটা ধরলাম আমি, মানে যে ক্যাপাসিটর লাগানো হচ্ছে দেখা যাবে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। তাহলে তাহলে মাইনাস 1/RC-র মানটা কত হবে? যদি এই মানগুলো যদি আমি নেই, ধরলাম আমি V1 সমান 1 ভোল্ট, আর সমান হচ্ছে 1 মেগা ওহম, আর সি সমান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড যদি হয়, তাহলে মাইনাস 1/RC-র মানটা কত হবে? মাইনাস 1/RC-র মানটা কত হবে? মাইনাস 1 মেগা ওহম ইন্টু 1 মাইক্রোফ্যারাড সমান কত হবে? এটা হচ্ছে মাইনাস 1 হবে। তখন আউটপুটটা কত হবে বলতো? আউটপুটটা কত হবে? হ্যাঁ, আউটপুটটা হবে মাইনাস ইনপুটের সঙ্গে সমান। বুঝতে পারছো তো? মাইনাস মানে V1 ইন্টু টি, V1 ইন্টু টির সঙ্গে সমান হবে। মানে আউটপুট ইজ দ্য নেগেটিভ র্যাম্প ভোল্টেজ। মানে তখন কি হবে দেখো, যদি এই মানগুলো যদি আমরা নেই, তখন ছবিটা আমি আঁকছি। তো এই তো একটা ইন্টিগ্রেটর সার্কিট, এই ইন্টিগ্রেটর সার্কিটে এই মানগুলো যদি আমরা নেই, তখন কি হবে দেখো ভালো করে। এইটা অপ অ্যাম্প V0t, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ধরো 1 মেগা ওহম, আর এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড সির মানটা, এবং এটা হচ্ছে V1 সমান হচ্ছে 1 ভোল্ট যদি হয়, তখন কি হবে বলতো? 1/RC মাইনাস 1 বাই মানে 0 ভোল্ট, এটা কত হবে? মাইনাস 1 ভোল্ট, মানে 0 ভোল্ট 1 সেকেন্ড পরে, এইটা হচ্ছে র্যাম্প হয়। মাইনাস 1/RC সমান হচ্ছে মাইনাস 1, এই পরিবর্তনটা হবে। মানে আউটপুট ভোল্টেজ এখানটা কি হবে? আউটপুট ভোল্টেজ এবারে ধরলাম লেট, লেট ধরো আর এর মানটা 1 মেগা ওহম না করে 1 কিলো ওহম করলাম, তখন সেক্ষেত্রে মাইনাস 1/RC-র মানটা কত হবে? মাইনাস 1/RC-র মানটা হবে মাইনাস 10 হয়ে যাবে। অর্থাৎ তখন এই যে র্যামটা হবে স্টিপার হবে। এই এটা 0 ভোল্ট, এটা মাইনাস 10 ভোল্ট, সেক্ষেত্রে মাইনাস 1/RC সমান কত হবে? মাইনাস 10 হবে। এই মানে এখানটা র্যাম ভোল্টেজ, মানে আউটপুট ইজ দা, এক্ষেত্রে কি হবে? মানে আউটপুটটা কি হবে? স্টিপার হবে অনেক। আউটপুট ইজ দেন স্টিপার র্যাম ভোল্টেজ। স্টিপার র্যাম ভোল্টেজ। এবারে একটা ইন্টিগ্রেটরে যদি অনেকগুলো ভোল্টেজকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, মানে একটা ভোল্টেজ আমি না দিয়ে, V1 না দিয়ে যদি অনেকগুলো ভোল্টেজ দিই, তখন কি হবে? আউটপুটটা কি হবে? একটা ইন্টিগ্রেটর সার্কিটে একটা ভোল্টেজ না ব্যবহার করে যদি অনেকগুলো ভোল্টেজ ব্যবহার করি, তখন কি হবে? ধরো এই একটা ইন্টিগ্রেটর সার্কিট, ভালো করে দেখো এগুলো, এই একটা ইন্টিগ্রেটর সার্কিট, V0t যদি ধরো অনেকগুলো, V1 এটা হচ্ছে ধরো V1 ফাংশন অফ t, এটা হচ্ছে R1, এটা হচ্ছে VT, এটা হচ্ছে R2, মানে অনেকগুলো যদি আমরা ভোল্টেজকে যদি এরকম ভাবে করি, অনেকগুলো যদি করি, তখন কি হবে বল? এবং এটা মাইনাস, এটা হচ্ছে প্লাসটাকে গ্রাউন্ড করে দেওয়া হলো। এইবারে এখানে একটা ক্যাপাসিটর যদি লাগাই, সেক্ষেত্রে কি হবে বল? কে বলবে বল?
এক্ষেত্রে আউটপুট কি হবে বলো, এখানে আউটপুটটা কি হবে বলো, কে বলবে বলো, এখানে আউটপুটটা কি হবে? সার্থক বাঙ্গাল বলো, এখানে আউটপুটটা কি হবে বলো? এই ইন্টিগ্রেটেড সার্কিটে V1 V2 V3 এরকম V1 টা R1 এর মধ্য দিয়ে নন ইনভার্টিং টার্মিনালের সঙ্গে যুক্ত, V2 টা হচ্ছে R2 এর মধ্য দিয়ে নন ইনভার্টিং টার্মিনালের সঙ্গে যুক্ত, V3 টা হচ্ছে R3 এর মধ্য দিয়ে নন ইনভার্টিং টার্মিনালের সঙ্গে যুক্ত। এইভাবে অনেকগুলো যদি ভোল্টেজ করি তখন আউটপুটটা কি হবে? স্যার, ভি আউটপুটে যেটা হবে সেটা আগের যে আরটা লিখেছিলেন এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে সে আরটা সমান হবে। এখানটায় কি হবে জানো তো, এখানে V0 সমান হবে V0t সমান হবে এখানটায় মাইনাস, এইটা হবে 1/R1C V1 t dt প্লাস 1/R2C V2 dt, মানে এই কারেন্ট এখানে কারেন্ট গুলো তো যোগ হয়ে যাচ্ছে এখানটায়, আর কিছু না, 1/R3C V3 dt। তখন আউটপুটটা এই হবে। এক্ষেত্রে অনেকগুলো যদি ভোল্টেজ আমরা ব্যবহার করি তাহলে এটাকে আমরা সামিং ইন্টিগ্রেটর হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সামিং ইন্টিগ্রেটর হিসেবে ব্যবহার করতে পারি। দিস ইজ ইউজড as an সামিং ইন্টিগ্রেটর, সামিং ইন্টিগ্রেটর সার্কিট, ঠিক আছে, এবং অ্যানালগ সার্কিটে এটা ব্যবহার করা হয়। ওকে, এবারে আসছি আমরা ডিফারেন্সিয়েটর। ইন্টিগ্রেটর হলো, এবারে আসছি আমরা ডিফারেন্সিয়েটর। ডিফারেন্সিয়েটরটা উল্টো, মানে ক্যাপাসিটর এর পাশে লাগাতে হবে, আর কিছু না। এবারে আসছি আমরা ডিফারেন্সিয়েটর, একটা অপ অ্যাম্পের সাহায্যে কিভাবে আমরা একটা ডিফারেন্সিয়েটর তৈরি করব। ডিফারেন্সিয়েটর কিভাবে তৈরি করা হয় তাকে, এই তো একটা অপ অ্যাম্প, এই একটা অপ অ্যাম্প V0 V0t এইখানটা উপরে হচ্ছে রেজিস্টার লাগানো, এই এটা আর এই ক্যাপাসিটর এখানে লাগানো, এইটা হচ্ছে V1t, এইটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। ওকে, তাহলে কিভাবে হচ্ছে, কিভাবে ওটা মানে তোমার হচ্ছে V1t, এটা ইন্টিগ্রেশনটা মানে ডিফারেন্সিয়েশনটা কিভাবে হচ্ছে দেখো। তাহলে V1t মানে I সমান এখানটা কত হবে, এক্ষেত্রে I সমান কত হবে, এটা হবে d dt of CV1, অর্থাৎ C V1/dt, এটা হচ্ছে I। আর এখান থেকে এটা I সমান কত হবে, 0 to V0/R, মানে মাইনাস V0/R। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা সমান, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ যদি সমান করে দিই তাহলে কত হবে, মাইনাস V0R সমান কত হবে, C ইন্টু dV1/dt। দ্যাট মিনস তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে, মাইনাস CR ইন্টু dV1/dt, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা কি হবে, ডিফারেন্সিয়েশন অফ ইনপুট ভোল্টেজ। এইভাবে আমরা একটা, এটা কি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, আউটপুট ভোল্টেজ ইজ দ্য ডিফারেন্সিয়েশন অফ ইনপুট ভোল্টেজ। এবারে যদি আমরা দেখো সি এবং আর, এটাকে যদি আমরা 1 সেকেন্ড করতে পারি, এমন ভাবে আমরা মানে ভ্যালুগুলো চুজ করব যাতে সি এবং আর যদি রেসিপ্রোকাল হয়,
ভ্যালু গুলো, তাহলে সি আর যদি 1 করে দিতে পারি তাহলে কত হবে, ভি জিরো সমান কত হবে, মাইনাস ডি ভি ওয়ান বাই ডি হয়ে যাবে, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এইভাবে আমরা অপেমের সাহায্যে কোনো ডিফারেন্সিয়েটর তৈরি করতে পারি। এবং এই যে আর সিটাকে বলা হচ্ছে স্কেল ফ্যাক্টর বলা হয়। এই যে আর সি মানে ক্যাপাসিটর ইনটু রেজিস্টারের গুণফলটাকে বলা হচ্ছে স্কেল ফ্যাক্টর বলা হয়। এবং যদি আমরা আর এবং সি কে যদি আমরা ধরো রেসিপ্রোকাল করতে পারি, বা মানে আর সি কে যদি আমরা 1 সেকেন্ড করি, ধরো এমন ভাবে আমরা চুজ করলাম রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মান যাতে আর এবং সির ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের গুণফল যদি 1 সেকেন্ড হয়, তাহলে ভি জিরো সমান কত হবে, মাইনাস জিভি ওয়ান বাই ডিটি হয়ে যাবে। এইভাবে আমরা একটা অপেমের সাহায্যে আমরা একটা কি করতে পারি, একটা ডিফারেন্সিয়েটর তৈরি করতে পারি। দেখো কারোর কোনো কোশ্চেন আছে নাকি, বলো। এগুলো করে কি লাভ? আর এগুলো ডিফারেন্সিয়েটর মানে অপেমের সাহায্যে এই ক্যালকুলেশন গুলো করা হয়। অপেমের সাহায্যে মানে এই অপেমকে কাজে লাগিয়ে তোমার এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে আছে। আর এর মানে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি বলছো নাকি, এর মানে সাহায্যে আমি কোনো ডিজিটাল সিগন্যালকে আমরা এ করতে পারি, আর এ করতে পারি তোমার ক্যালকুলেটরের মধ্যে। ক্যালকুলেটরের তোমার ডিজিটাল কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার এগুলোর মধ্যে যে তোমার যোগ বিয়োগ যে করা হয়, আমরা যে টিপি যোগ, সিগন্যাল গুলো মানে অ্যাকচুয়ালি যে আমরা কি এগুলো কি মানে সিগন্যাল গুলো যোগ হয়ে যাচ্ছে, তার মানে এই অপারেশন গুলো করা হয়। লাভটা এইটা, মানে কম্পিউটারের ভিতরে এই যে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই অপারেশন গুলো করা হয়। দেখো আর কি কার কি মানে প্রশ্ন আছে নাকি বলো। এবারে আসছি আমরা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। আগের দিন আমরা দেখেছিলাম কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ার। আচ্ছা তোমাদের এসছে যখন, তোমাদের ভালো কথা বলছি, তোমরা অনেকে পরীক্ষা চাইছো, এর পরের দিন আমি কি নেক্সট পরীক্ষা আমি কি পরীক্ষা নিব, কোন টপিকটার উপর পরীক্ষা নিব, তোমরা নিজেরা ঠিক করে বলো। বলো কোন টপিকের উপর পরীক্ষা নিব তোমাদের, বলো। স্যার ম্যাথ ফিজিক্স বলেছে তো দেবাশিস দা নেবে। আচ্ছা দেবাশিস দা নাহলে নিচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স, আমি কি পরীক্ষা নিব, বলো। স্যার ইলেকট্রনিক্সটা একবার নিয়ে নিন, যেগুলো হয়েছে এতদিন পড়া। আচ্ছা হোক তাহলে। তাহলে কবে থেকে আমি পরীক্ষা নিব বলো, মানে তোমাদের তো পড়তে হবে। স্যার আমার একটা পরীক্ষা আছে কনস্ট্যান্ট, তাহলে দেখো আজকে তাহলে তোমার হচ্ছে শুক্রবার নাকি, না আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার। তাহলে একটা কাজ করো, তুমি তাহলে সোমবার থেকে সোমবার দিন তাহলে পরীক্ষা দাও, তাহলে সামনের সোমবার। বুঝতে পারছো তো? দেবাশিস তো তার মধ্যে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা পরীক্ষা নিয়ে নিবে। পরীক্ষা যত দিবে তত তোমাদের এটা ভালো হবে। এই যে বিক্রম ভাই, কিভাবে পরীক্ষা হবে আমাদের? ওইভাবেই হবে তো? আরে ওই যেমন মানে আমাদের যে ওই যে সেই যে সাইটে যে যেরকম পরীক্ষা হয়, হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম। সাইটে পরীক্ষা দিলে কি হবে, তোমার নেগেটিভ মার্কিংটা কাউন্ট করতে পারবো, কিন্তু গুগল ফর্মে নেগেটিভ মার্কিংটা কাউন্ট করা যায় না। শোনো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি হয়, এই তো তোমার অপেম, অপেমের ক্ষেত্রে এটা ইনভার্টিং ইনভার্টিং অপেম, ইনভার্টিং অপেমে এটার কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ারটা কত, মাইনাস আর এফ বাই আর ওয়ান। হ্যাঁ, তোমাকে হচ্ছে অফসেট নাল করা হয়, আগে তোমাকে অপশন নাল করতে হবে। অপশন নাল কেন করা হয় আমি সেটা পরে পরে আসবো, জাস্ট আমি বলে দিলাম তোমাকে। অপশন নাল করা হয় ইনপুট, দেখো এক্ষেত্রে কি ইনপুটে যদি তোমার কোনো সিগন্যাল না দিই, ভোল্টেজ না দিই, আউটপুট তো জিরো হওয়ার কথা তো নাকি, কিন্তু বাস্তবে কিন্তু জিরো হয় না। জিরো হতে পারে আবার অনেক সময়, যেমন দাঁড়ি পাল্লার মতন, দাঁড়ি পাল্লায় কি হবে, দুটো পাল্লা যখন তুমি ইয়ে করে দিবে,
কোনো কিছু ওজন করো, আলু ওজন করা, কিছু ওজন করবে, দেখো দুটো পাল্লাকে আগে কি করা হয়, অফসেট নাল করা হয় তো নাকি? একটা কোনো ঢিল দিয়ে বা এ করে দেওয়া, একটা পাল্লার সঙ্গে দুটো পাল্লাকে তো সমান করে দেওয়া হয়, দেখা যাবে একটা পাল্লা এদিকে ঝুঁকে গেছে, তারপরে তো তোমার কোনো জিনিস ওজন করা হয়। সেরকম ব্যাপার অপেমের অনেক সময় কি হয়, ইনপুটে সিগন্যাল নেই কিন্তু আউটপুটে মানে আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এটা কেন হয়? অপেমের ভিতরে যে ট্রানজিস্টার গুলো আছে তাদের মিসম্যাচ হয় না, মানে বিটা ভ্যালুটা মিসম্যাচ মানে একই হয় না। মিসম্যাচ হওয়ার জন্য ইন্টারনাল প্রবলেমের জন্য মানে ইনপুটে ভোল্টেজ নেই কিন্তু আউটপুটে তোমার ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তো সেইটাকে নাল করার জন্য একটা নন ইনভার্টিং টার্মিনালে একটা কি করা হয়, রেজিস্ট্যান্স দেওয়া হয়, মানে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করে দেওয়া হয়, যাতে এই দুটো জায়গায় ভোল্টেজটা সমান হয়। আমি সেটা আসবো, সেটাকে বলা হচ্ছে অফসেট নাল করা। এই যে আরসি, ঠিক আছে, এই ধরনের একটা মানে রেজিস্ট্যান্স দিয়ে অফসেট নাল করা হয়, যাতে করে মানে দুটো জায়গায় ভোল্টেজটা সমান হয়। এবারে এটা একটা ইনভার্টিং অপঅ্যাম্প, তাহলে ইনভার্টিং অপঅ্যাম্পের এই যে এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার বলা হয়, এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার। কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার বলা হয়। তাহলে রেজাল্টিং যে গেইন হয় এর গুণ মানে এত গুণ হয়ে যায়। ধরো একটা আমি V0/V1। হ্যাঁ হ্যাঁ, V0/V1 সমান এইটা, V0/V1 মানে হচ্ছে কনস্ট্যান্ট গেইন, গেইন যত গুণ হয় আর কি, এইটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার। এই ধ্রুবকটাকে বলা হয় RF/R1, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার বলা হয়। ধর একটা আমি অঙ্ক দিচ্ছি, অপএমটা কিন্তু সব পরীক্ষায় আসবে, সব পরীক্ষায় কিন্তু অপএম আসে, অপএম ছাড়া কোনো কোশ্চেন হবে না। জ্যাম বলো, গেট বলো, নেট বলো, যাই বলো, তোমার অপএমের থেকে কোশ্চেন আসবে। ডিটারমাইন the output voltage of the circuit given below. Circuit with a এই অঙ্কটা করে দেখি, সাইনোসয়েডাল input of 2.5 millivolt, এটা আছে 741C, এটা হচ্ছে আইসিটা হচ্ছে 741 মানে অপএম্প। হ্যাঁ, এখানটায় হচ্ছে +9 ভোল্ট, এখানটা হচ্ছে -9 ভোল্ট, এটা হচ্ছে 2 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স। এখানটায় যে সিগন্যালটা দেয়া হচ্ছে সেই সিগন্যালটা কত, V1 সমান হচ্ছে 80 মাইক্রোভোল্ট, 80 মাইক্রোভোল্ট, এটা মাইনাস, এটা হচ্ছে নিচে হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে তোমার এখানটায় 200 কিলো ওহম, 200 কিলো ওহম। এবার করো, এর আউটপুটটা কত হবে? সাইনোসয়েডাল ইনপুট বলে দিয়েছি কিন্তু, বলো এর আউটপুটটা কত হবে? ফাইভ মিলিভোল্ট আর 80 মাইক্রোভোল্টের কি মানে হ্যাঁ, 2.5 আর 80 মাইক্রোভোল্ট মানে ইনপুটটা তাহলে আরে ইনপুটটা হচ্ছে 2.5 মিলিভোল্ট। ধরো এর আরএমএস ভ্যালুটা হচ্ছে 2.5 মিলিভোল্ট যদি হয়, তাহলে এর আউটপুটের আরএমএস ভ্যালু কত হবে? করো।
অরিত্র মান্না আছো তো নাকি? অরিত্র আছি মান্না, স্যার। আচ্ছা আচ্ছা বলো। আমাদেরকে কোন চিন্তাটা করতে হবে? আরে আউটপুট ভোল্টেজের আরএমএস ভ্যালুটা বের করো। আউটপুট ভোল্টেজটা কত হবে? ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ অফ দ্য সার্কিট উইথ সাইনুসয়েডাল ইনপুট অফ 2.5 মিলিভোল্ট। -250 মিলিভোল্ট। মাইনাস 250 মিলিভোল্ট হবে বা মাইনাস 2.5 ভোল্ট হবে। তাহলে গেন কত হবে? গেন কত হবে? কনস্ট্যান্ট, এটা গেন কত হবে? এ সমান কত হবে? মাইনাস, এটা ঘাবড়ানোর কি আছে, আর এফ বাই আর ওয়ান। এটা হচ্ছে মাইনাস 200 কিলো ওহম বাই 2 কিলো ওহম। অপেমের অঙ্কগুলো সোজা থাকে, ঠিক আছে? তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে? দ্য আউটপুট ভোল্টেজ ইজ দেন, তাহলে V0 সমান কত হবে? V0 সমান হবে A ইন্টু VI। তাহলে A সমান হচ্ছে -100 ইন্টু 2.5 মিলিভোল্ট সমান কত হবে? -250 মিলিভোল্ট সমান কত হবে? -0.25 ভোল্ট। এই তো ব্যাপার, আর এটা ঘাবড়ানোর কি আছে? এবার আসছি আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, মানে গেনটা কি হবে? কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ার কি হবে? নন ইনভার্টিং এর ক্ষেত্রে এটা আগের দিন হয়ে গেছে। নন ইনভার্টিং এর ক্ষেত্রে নন ইনভার্টিং সার্কিটটা একটু আঁকছি। এটা হচ্ছে V0, এইখানে একটা সিগন্যাল দেয়া হচ্ছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই তো, এইটাকে গ্রাউন্ড করে দেওয়া হবে। এইখানটায় তোমার একটা গ্রাউন্ড করে দেওয়া হবে। এইটা হচ্ছে R1, এটা হচ্ছে RF। এখানে বলো, এখানে এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ার কি হবে? বলো বলো, এখানে কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ার কি হবে? হ্যাঁ, 1 প্লাস আর বাই আর ওয়ান। এক্ষেত্রে কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ার হবে 1 প্লাস আর এ বাই আর ওয়ান। এটা হচ্ছে কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ার। কনস্ট্যান্ট গেন মাল্টিপ্লায়ার ধরো একটা অঙ্ক আছে, এরকম ভাবে যদি থাকে কি হবে দেখো তো। যা থাকুক, ঘাবড়ানোর দরকার নেই তোমাদের। প্রবলেম নাম্বার 2, অপেমের সোজা সোজা প্রবলেমই থাকে। ক্যালকুলেট দা আউটপুট ভোল্টেজ of the circuit of the following circuit for an input voltage of 120 মাইক্রোভোল্ট। আচ্ছা, সার্কিটটা একবার আঁকছি আমি। এই যে মাইনাস, এই যে প্লাস 16 এটাকে হচ্ছে অপএম্পটাকে অ্যাক্টিভ করার জন্য এই দুটো সোর্স লাগে আর কি, আর কিছু না। এটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে 11 নম্বর টার্মিনালে +16 আর 6 নম্বর টার্মিনালে হচ্ছে এই দুটোতে মানে সোর্স লাগে, আর কিছু না। আর 10 নম্বর টার্মিনাল থেকে 4 নম্বরটা হচ্ছে অপএমের এই যে 741 যে আইসি, তার 4 নম্বর টার্মিনালটা হচ্ছে 4 নম্বর যে পিন। হ্যাঁ, এটা তো আইসি মানে দেখবে একটা পিন থাকে, পিন 4 নম্বরটা হচ্ছে নন ইনভার্টিং। 4 নম্বরটা হচ্ছে নন ইনভার্টিং, ঠিক আছে? সবসময় 741 আইসি যদি হয়, তার 4 নম্বর যে পিনটা হয়, 4 নম্বর পিনটা হয় মানে হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, 2.4 কিলো ওহম। আচ্ছা,
এটা ফিডব্যাক করা আছে। আচ্ছা, আউটপুটটা কোন টার্মিনাল থেকে পাওয়া যায়? 741 আইসির 10 নম্বর মানে পিন থেকে আউটপুটটা পাওয়া যায়। আচ্ছা, প্লাসটা হচ্ছে কি? প্লাসটা হচ্ছে 5 নম্বর টার্মিনাল, মানে 5 নম্বর পিনটা হচ্ছে নন ইনভার্টিং হয়। এই আচ্ছা, কিরকম জানো তো, এইরকম একটা আইসি থাকে, দেখো এইরকম একটা, আমি তোমাদের বলছি 741 আইসিটাকে দেখতে এরকম, এইরকম একটা 741 আইসি, 741 আইসি এর এইরকম এদিকে 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5 6, এদিকে 6টা পিন থাকে, এদিকে 6টা পিন থাকে, এদিকে 6টা পিন থাকে। এবারে এই পিনগুলোকে কি করা হয়, মানে এটা হচ্ছে তোমার ধরো 1 নম্বর পিন, এইটা হচ্ছে 1 নম্বর পিন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এরকম করে এইখান থেকে আবার কাউন্ট হয়, 7 নম্বর 8 নম্বর এরকম করে। এর 4 নম্বর পিনটা হয় নন ইনভার্টিং টার্মিনাল, আর হচ্ছে 5 নম্বর পিনটা হয় ইনভার্টিং টার্মিনাল। আর 10 নম্বর থেকে তুমি পাবে এখানটা, এই যে 10 নম্বর পিন থেকে পাওয়া যায় আউটপুট, আর 11 নম্বর পিন আর 6 নম্বর পিন, 11তে হচ্ছে ওই যে পাওয়ার সাপ্লাই লাগানো হয়, মানে অপঅ্যাম্পটাকে অ্যাক্টিভ করার জন্য দুটো, মানে যে পাওয়ার সাপ্লাই থাকে সেই পাওয়ার সাপ্লাই হচ্ছে +16 ভোল্ট, এটা -16 ভোল্ট। অনেকে আবার অনেক জায়গায় তুমি হ্যাঁ +9 ভোল্ট -9 ভোল্ট হয়, অপঅ্যাম্পটাকে চালু করার জন্য, আর কিছু দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে এখানে কত, এটা হচ্ছে 240 ওহম, 240 কিলো। এবার বলো আউটপুটটা কত হয় বলো। তোমাদের তো প্র্যাকটিক্যাল তোমরা করতে পারলে না, এইভাবে আমাকে আইসি এঁকে তোমাদের দেখাতে হচ্ছে। বলো বলো, মানে মুখে মুখে হয়ে যাবে এটা। রবীন্দ্রনাথ মল্লিক, রবীন্দ্রনাথ স্যার মল্লিক আছে, বলো বলো এর মানে আউটপুট ভোল্টেজটা কত হবে বলো, V0 সমান কত হবে? 12 মিলিভোল্ট। 12.12 মিলিভোল্ট হচ্ছে তো। কেন দেখো 12 হচ্ছে, মানে এ সমান কত, কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার সমান কত হবে বলো এখানটায়, 1 প্লাস RF বাই R1, তাহলে 1 প্লাস, ইনভার্টিং আছে, মাইনাস করেছেন তো। কেন কেন এখানে নন ইনভার্টিং আছে, এখানে সিগন্যালটা কোথায় দিচ্ছি আমি, আরে এখানে সিগন্যালটা কোথায় দিচ্ছি বলো, ও আচ্ছা সিগন্যালটা আমি কোথায়, হ্যাঁ স্যার। নন ইনভার্টিং টার্মিনালে হ্যাঁ ব্যবহার করছি আমি, আর ইনভার্টিংটা তো গ্রাউন্ড করা আছে, এটা লক্ষ্য রাখতে হবে। 2.4 কিলো ওহম, তাহলে কত হবে, এটা 100 হবে না, এটা 101 হবে, 1 প্লাস 100 সমান হচ্ছে 101 হবে। তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে, V0 সমান কত হবে, A ইন্টু V1, নন ইনভার্টিং এটা কিন্তু, তাহলে 101 ইন্টু V1 এর মানটা বলে দেওয়া আছে 120 মাইক্রোভোল্ট, সমান কত হবে 12.12 মিলিভোল্ট। এবারে আসছে মাল্টি স্টেজ গেন, দেখো এগুলোই পরীক্ষায় পড়ে। মাল্টি স্টেজ গেন মানে অনেকগুলো অপঅ্যাম্পকে আমি একসঙ্গে যদি জুড়ে দিই, বা ক্যাসকেড অ্যাম্পলিফায়ার যেরকম হয় সেরকম মাল্টি স্টেজ গেন। মাল্টি স্টেজ গেন, মাল্টি স্টেজ গেন মানে অনেকগুলো অপঅ্যাম্পকে যদি আমরা পরপর জুড়ে দিই, যদি আমরা হ্যাঁ মানে হোয়েন এর নাম্বার অফ স্টেজেস, মানে অনেকগুলো অপঅ্যাম্পকে যদি পরপর জুড়ে দিই, স্টেজেস আর কানেক্টেড ইন সিরিজ, যদি আমরা সিরিজ কানেকশনে পরপর জুড়ে দিই, দা overall gain is the product of the individual gains, individual stage gains,
স্টেজ গেন। এখানে আমি ধরো 3টা স্টেজ আমরা জুড়ছি, ধরো এখানটা 3টা আপ অ্যাম্প পর আমি জুড়ছি, আমি ধরো 3টা আপ অ্যাম্প আছে, 1 নম্বর স্টেজ, 2 নম্বর স্টেজ, 3 নম্বর স্টেজ, ধরো 3টা আপ অ্যাম্প আমি পর জুড়ছি। একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস R1, এইখানটায় যে সিগন্যালটা দিচ্ছি আমরা সাইনোসয়েডাল সিগন্যাল, সেটা ধরো V1। প্রথমটা কি বলো তো, প্রথমটা কি ইনভার্টিং না নন ইনভার্টিং বলো? বলো প্রথমটা ইনভার্টিং না নন ইনভার্টিং? নন ইনভার্টিং। নন ইনভার্টিং। এইটা ধরো RF, এটা হচ্ছে R2 মাইনাস প্লাস, এটা হচ্ছে RF, মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে RF। ঘেঁটে গেছে ছবিটা। মাইনাস প্লাস, তাহলে ওভারঅল গেইন কত হবে বলো? ওভারঅল এই যে সার্কিটটা, এই সার্কিটের ওভারঅল গেইন কত হবে বলো? এটা ধরো R3, বলো ওভারঅল গেইন কত হবে বলো? বলো অরিত্রমান না, বলো অরিত্রমান না, বলো এর ওভারঅল গেইন কত হবে? এই যে সার্কিটের ওভারঅল গেইন কত হবে বলো? RF by R1 plus RF by R2 আরে plus RF by ওভারঅল গেইন R3 এই তিনটা, এটা হচ্ছে 1 নম্বর স্টেজ, এটা হচ্ছে 2 নম্বর স্টেজ, এটা হচ্ছে 3 নম্বর স্টেজ। সরি স্যার, আমি দেখতে পাইনি, ওটা P1 আছে। বোঝা যাচ্ছে না? দেখতে পাওয়া যাচ্ছে এবারে? কে বলছি হ্যাঁ ছবি স্যার, দেখতে হ্যাঁ পাওয়া হ্যাঁ যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ স্যার, ওভারঅল গেইন সমান কত হবে? ওভারঅল গেইন কত হবে? A1 A2 A3, এটা হচ্ছে ওভারঅল গেইন। তিনটা গেইনের গুণফল হবে। আচ্ছা, প্রথমটা কি হবে বলো তো? A1 সমান কত হবে বলো? A1 সমান কত হবে বলো? A1 এর মানটা কত হবে, মানে 1 নম্বর স্টেজের মানে গেইনটা কত হবে? 1 plus RF by R1 1 প্লাস RF বাই R1। আচ্ছা, 2 নম্বর স্টেজের গেইনটা কত হবে বলো? সেকেন্ড স্টেজের গেইনটা কত হবে? RF বাই 1 আর। plus RF by R2 মাইনাস, এটা মাইনাস হবে, ইনভার্টিং কিন্তু 2 নম্বর হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস RF বাই R2, RF বাই R2। বলো 3 নম্বর স্টেজের গেইনটা কত হবে বলো তো? স্যার ওটাও ইনভার্টিং স্যার, RF বাই R3। RF বাই R3, তাহলে তিনটাকে গুণ করে দিলে আলটিমেট কি হবে? ইনভার্টিং হবে না নন ইনভার্টিং হবে? আমি জানতে চাইছি, মানে আলটিমেট যে মানে মাল্টি স্টেজ, এই যে এক্ষেত্রে মাল্টি স্টেজটা কি হবে, মানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হবে না নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হবে বলো? নন ইনভার্টিং। নন ইনভার্টিং নন ইনভার্টিং। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। A2 আর A3 গুণ করে দিলে তো প্লাস হয়ে যাবে। ছবিটা একটু থাকুক স্যার, আগের পেজটা একটু থাকুক স্যার। দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দেখাচ্ছি। দাঁড়া, খুলছে ও, খুলতে সময় নিয়েছে, এত সময়। এই দেখ, তুই দেখছো তো? দেখো কার কি কোশ্চেন আছে বলো, মাল্টি স্টেজ গেনের কার কি কোশ্চেন আছে বলো?
স্যার ঠিক আছে। ঠিক আছে, এবারে একটা অঙ্ক করছি, সেকেন্ড 3 নম্বর অঙ্ক এটা, প্রবলেম নাম্বার 3। Calculate the output voltage using the following circuit. Using the following circuit for RF এর মানটা কত দেওয়া আছে? RF এর মানটা দেওয়া আছে 470 কিলো ওহম। R1 এর মানটা দেওয়া আছে কত? 4.3 কিলো ওহম। R2 এর মানটা দেওয়া আছে 33 কিলো ওহম। R3 এর মানটা কত দেওয়া আছে? R3 এর মানটাও 33 কিলো ওহম। ঠিক আছে, for an input voltage of কত? 80 মাইক্রোভোল্ট। সেই মাল্টি স্টেজ এটা 3টা স্টেজ আছে, ওই একই সার্কিট। মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা সবাইকে কিন্তু করতে হবে। মনে হচ্ছে খুব সোজা, এই সোজাগুলোই পরীক্ষায় পড়ে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে RF, এইখানটা একটা সেকেন্ড স্টেজ অপ অ্যাম্প, এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে RF, এটা হচ্ছে থার্ড স্টেজ V0 মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাসটা হচ্ছে গ্রাউন্ড করা আছে, এটা হচ্ছে RF আছে, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R2 করো। এটা 1 নম্বর স্টেজ, 2 নম্বর স্টেজ, এটা হচ্ছে 3 নম্বর স্টেজ। এর আউটপুট ভোল্টেজটা কত হবে? আগে তুমি A1 A2 A3 এর মানটা বের করে দাও, দিলে তো গুণ করে দিলে হয়ে যাবে মাল্টি স্টেজ। 1.78 ভোল্ট। 1.78 ভোল্ট হবে, গুড। এটা হচ্ছে 1.78 ভোল্ট হবে। তাহলে এই ক্ষেত্রে A সমান কত হবে? এর মানটাকে তোমাকে বের করে নিতে হবে। এর সমান কত হবে? A সমান হচ্ছে A1 A2 A3। প্রথমটা হচ্ছে 1 প্লাস RF বাই R1, আচ্ছা সেকেন্ডটা হচ্ছে কত? মাইনাস RF বাই R2, তারপরেরটা হচ্ছে মাইনাস RF বাই R3। তিনটা যদি তুমি গুণ করে দাও, সব মানগুলো যদি বসিয়ে দাও, তাহলে এটা কত হবে? 22.3 10 টু দি পাওয়ার 3 হবে, এইটা এই গেন হবে। তাহলে V0 সমান কত হবে? V0 সমান হচ্ছে ওভারঅল গেন ইনটু V1, অর্থাৎ 22.3 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু V1 এর মানটা হচ্ছে কত? 80 মাইক্রোভোল্ট। 80 মাইক্রোভোল্ট সমান এটা হচ্ছে 1.78 ভোল্ট। তাও কার কি অসুবিধা হচ্ছে বলো? কি অঙ্কটা বোঝা গেছে? শ্রীনাথ আর সিট প্রথম দেখতে বোঝা গেছে? আছো না নেই? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো নাকি অঙ্কটা? হ্যাঁ। প্রবলেম নাম্বার 4, এটা অঙ্ক করে দেখি।
এই একটা কানেকশন আছে ধরো, আগেরই কানেকশনের মতন। মাইনাস প্লাস, অঙ্কটা একটু আলাদা হবে, সার্কিটটা একরকম হতে পারে কিন্তু অঙ্কটা কিন্তু এটা আলাদা আছে। এইটা হচ্ছে আর এফ, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, ঠিক আছে, দ্বিতীয় স্টেজ। এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর এফ, আর এফ, এটা হচ্ছে থার্ড স্টেজ। আলটিমেট, এটা হচ্ছে এখানটায় কত, এটা হচ্ছে আর থ্রি, আর এফ, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 3 নম্বর স্টেজ। আচ্ছা, এই যে এটা সার্কিটটা হচ্ছে মানে আইসির নাম হচ্ছে LM124। হ্যাঁ, সেকেন্ড সার্কিটে আপনি মাইনাস করলেন না? কোনটা বলো তো? ও হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ওই একই সার্কিট। দাঁড়াও, অঙ্কটা একটু আলাদা আছে। কানেকশন অফ অ্যান, এই আইসির নামটা হচ্ছে LM124 কোয়াড অফ অ্যাম্প, এই আইসির নামটা কোয়াড অফ অ্যাম্প, অ্যাজ এ 3 স্টেজ অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার উইথ গেন অফ, প্রত্যেকের গেন দেখো, উইথ এ গেন অফ +10, -18 and -27। প্রত্যেক অ্যাম্পলিফায়ারের গেন হচ্ছে, প্রথমটার গেন হচ্ছে 10, তারপরেটার গেন হচ্ছে -18, তারপরেটা গেন হচ্ছে -27। ইউজে গেন বলে দিয়েছে কিন্তু রেজিস্ট্যান্সের মাল বলে দেয়নি কিন্তু। ইউজে 270 কিলো ওহম ফিডব্যাক রেজিস্টার। ফিডব্যাক রেজিস্টার, হ্যাঁ হ্যাঁ, আরএফ রেজিস্টার অফ অল 3 সার্কিটস। অল 3 সার্কিটস। হোয়াট আউটপুট ভোল্টেজ, এবার আউটপুট ভোল্টেজটা আমাকে বের করতে হবে। হোয়াট আউটপুট ভোল্টেজ, তোমাকে R1 R2 R3 এর মান বের করতে হবে, নাহলে হবে না অঙ্কটা। আউটপুট ভোল্টেজ উইল রেজাল্ট ফর অ্যান ইনপুট ভোল্টেজ অফ 150 মাইক্রোভোল্ট করো, মানে ইনপুট ভোল্টেজ এর মান দেওয়া আছে 150 মাইক্রোভোল্ট, আর শুধু গেন গুলো বলে দেওয়া আছে। A1 এর মানটা হচ্ছে 10, A2 এর মানটা হচ্ছে -18, A3 এর মানটা হচ্ছে -27, আর RF এর মানটা বলে দিয়েছে 270 কিলো ওহম। R1 R2 R3 এর মান তোমাকে আগে বের করতে হবে, নাহলে অঙ্কটা হবে না। দিয়ে আউটপুট V0 এর মানটা তোমাকে বের করতে হবে। করো।
আইসির নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা বড় আইসি এর, এই যে LM124। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর কাঁটা। আর এদিকে হচ্ছে, এগুলো দেখার দরকার নেই, তুমি তো অঙ্ক করে যাও, আমি শুধু তো আইসির এটা বলে দিচ্ছি। -10 -10 ভোল্ট। এটা হচ্ছে 4 নম্বর কাঁটা, এটা হচ্ছে 14 নম্বর কাঁটা। এগুলো অনেকগুলো আর কি, এর কাঁটা অনেক আছে। আর আউটপুটটা 1 নম্বর থেকে, এর আউটপুটটা 1 নম্বরের সঙ্গে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3 নম্বর মানে পয়েন্ট থেকে 3 নম্বর কাঁটা থেকে, না 3 নম্বর, এটা 7 নম্বর, এটা 7, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 9 নম্বর পিন, এটা হচ্ছে 10 নম্বর পিন, আর এটা হচ্ছে ফাইনাল আউটপুটটা পাবে তুমি 8 নম্বর পিন। ব্যাস। স্যার অ্যান্সারটা কত হলো? বলো আনসারটা তোমার কত বেরিয়েছে বলো। 29 মিলিভোল্ট। 729 মিলিভোল্ট। বাহ, কার কার হয়েছে, এটা কার? 2.7 হ্যাঁ কার অঙ্কটা কার হয়েছে? অরিন্দম মাইতি, সার্থক বাঙাল নাকি? অরিত্র। অরিত্র বাবা, ভালো হয়েছে। আচ্ছা, প্রথমে তোমাকে A1 এর মানটা কিভাবে বের করবে তুমি বলো। রেজিস্ট্যান্স বের করতে হচ্ছে না কিন্তু। রেজিস্ট্যান্স বের করতে হচ্ছে না? স্যার না ওটা স্যার, তাও A1 যদি A2 স্যার জানতে A3 চান গুণ ওটা করে হবে, এমনি। ও হ্যাঁ, রেজিস্ট্যান্সের মানটা। রেজিস্ট্যান্সটা হবে 30 15 10। আরে রেজিস্ট্যান্সের, ও তুমি তিনটাকে গুণ করে তুমি করে দিয়েছো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তিনটাকে গুণ করে দিলে তো হয়ে যাবে। কিন্তু রেজিস্ট্যান্স যদি অঙ্কটাই বলে, আমি কথাই বলছি, যদি অঙ্কটা যদি এইভাবে ঘুরিয়ে দেয়, 15 দাও। দেখো অঙ্কটা যদি তুমি ধরো ঘুরিয়ে বলে, তখন কি হবে দেখো। A1 এর মানটা বলে দিয়েছে কত, A1 এর মানটা বলে দিয়েছে 1 প্লাস RF/R1, নন ইনভার্টিং যেহেতু, এর মানটা দিয়ে আছে কোশ্চেনে +10। তাহলে RF/R1 সমান কত হবে, এটা হচ্ছে 9 হবে। দেয়ারফর R1 সমান কত হবে, R1 সমান হবে 270 কিলো ওহম বাই 9। তাহলে R1 এর মানটা হবে 30 কিলো ওহম। না, আমি এক্ষেত্রে হয়তো দেয়নি, কিন্তু অঙ্কটা যদি এইভাবে যদি ঘুরিয়ে যদি থাকে, ধরো R1 R2 যদি মান যদি চায়, তখন কি হবে। ফর দা, আচ্ছা, A2 এর মান কত বলে দিয়েছে, -18। তাহলে -18 সমান কত হবে, -RF/R1, এটার মানটা -18। তাহলে এক্ষেত্রে RF/R2, তাহলে R2 রেজিস্ট্যান্সের মান কত হবে, R2 রেজিস্ট্যান্সের মান হবে, RF এর মান 270 কিলো ওহম বাই A2 হচ্ছে 18, তাহলে এটা কত হবে 15 কিলো ওহম। R2 এর মান তুমি পেলে হচ্ছে 15 কিলো ওহম। এবারে A3, ফর A3 সমান কত মান বলে দিয়েছে, A3 এর মানটা হচ্ছে -27। তাহলে এটা সমান কত হবে, -RF/R3, और R3 সমান কত হবে, 270 কিলো ওহম বাই 27, 10 কিলো ওহম। ঠিক আছে, তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে, V0 সমান কত হবে, A1 A2 A3 ইন্টু V1 সমান কত আছে, সমান হচ্ছে 10 -18। না, R1 R2 R3 এর মান এখানে লাগছে না, যদি লাগে কখনো আর কি। মাইক্রোভোল্ট সমান এটা কত হবে, গুণ করে দিলে কত হবে, 0.729 ভোল্ট বা 729 মিলিভোল্ট।
আচ্ছা আরেকটা অঙ্ক মানে এ করছি, আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদের। প্রবলেম নাম্বার 5। কি গো, প্রবলেম করতে কি ভালো লাগছে না নাকি? না শুধু থিওরি হোক নাকি? অদ্রিনীল পাল, আরে প্রবলেম কি ভালো হ্যাঁ লাগছে স্যার। না? হ্যাঁ স্যার, না ভালো শুধু লাগে। থিওরি হবে নাকি? দুটাই হোক স্যার। ভোল্টেজ সামিং, এটা আগের দিনও পড়িয়েছিলাম। ভোল্টেজ সামিং মানে কিছু ভোল্টেজকে আমরা যোগ করি কিভাবে ওপেনের সাথে রাখবো। মাইনাস, মানে এগুলো সব ইনভার্টিং এর সাহায্যে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। R1 ইন্টু V1, R2 V2, R3 V3, এটা হচ্ছে RF। বলো ফাইনাল আউটপুট ভোল্টেজটা কত হবে বলো, আউটপুট ভোল্টেজটা মুখে মুখে বলো তো, এটা আউটপুট ভোল্টেজটা কত হবে বলো, আউটপুট ভোল্টেজটা V0 সমান কত হবে বলো, মুখে মুখে বলো তোমরা। RF বাই R1 ইন্টু V1 প্লাস RF বাই R2 ইন্টু V2 প্লাস RF বাই R3 ইন্টু V3। এইভাবে যদি আমরা R1 R2 R3 এবং RF কে সমান করে দিই তাহলে দুটো মানে তিনটা যোগ হয়ে যাবে। ভোল্টেজ জাস্ট হোয়েন R1 ইজিক্যাল টু R2 ইজিক্যাল টু R3 ইজিক্যাল টু যদি RF হয় তখন আউটপুট ভোল্টেজটা কি হবে, জাস্ট যোগ হয়ে যাবে, তাই পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, V1 প্লাস V2 প্লাস V3। এইভাবে আমরা কি ভোল্টেজটা অনেকগুলো ভোল্টেজ আমরা যোগ করে দিই, এটাকে অ্যাডার বলা হয় বা সামিং, হ্যাঁ ভোল্টেজ সামিং বলা হয়। এবারে হচ্ছে আসছি সাবস্ট্রাক্টর, আগের দিন কিন্তু এটা পড়াইনি। ভোল্টেজ সাবস্ট্রাকশন কিভাবে করা হয় দেখো। আজকে কম ছেলে কেন, মানে পরপর পরপর রেডিও অ্যাক্টিভিটির মধ্যে দিতে হচ্ছে, দুপুরবেলা খাওয়ার সময় বলে নাকি? স্যার চান করতে চলে গেছি, খেতে চলে গেছি। একটু তাড়াতাড়ি ক্লাসটা করলে ভালো। আচ্ছা 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 হোক, শোনো তাহলে আজকে এই পর্যন্ত বরং হোক, 13 জন মাত্র। তাহলে আগামীকাল নাহলে আমি একদম 9টা থেকে করবো, 9টা বা একদম আর পিছাবো না। আচ্ছা আজকে যতটা পর্যন্ত পড়ানো হয়েছে সবাই বুঝতে পারছো না পারোনি বলো। সৌম্যদীপ পাত্র,